মির্জাকে বাসটা দিয়ে পারছি না আজকে। নির্বাচন বন্ধ করেন। স্টপ দিস বারবেরিজম, স্টপ ইট নাও। নির্বাচন নির্বাচন নির্বাচন। ওয়াই নির্বাচন? প্রত্যেক দিন বিরক্ত করা, অসভ্য, বর্বর। দেখছেন না আমাদের ইকোনমি ইজ ডেড? ডোন্ট ইউ সি? ইকোনমি ইজ ফিনিশ। বিএনপির সমস্ত নেতা নেত্রী কর্মী তারা মুক্তি পেতে থাকলো। এটা কিন্তু 5ই আগস্টের আন্দোলনের ফসল। এরপর যদি আসি, এখন আবার সম্প্রতি দেখলাম মেজর হাফিজ সাহেব বিএনপির উনি এক জায়গায় বলেছেন যে নাতির সমান পোলাপান যদি ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য সমালোচনা করে এটা মানা যায় না, বরং আসিফ নজরুল সাহেবের মতো লোকে করলে মানা যায়। আসলে আমরা একটা জায়গায় এসে গিয়ে দেখেন, সংবিধানই আমাদেরকে কিন্তু 25 বছর বয়সের একটা ছেলেকে পার্লামেন্ট মেম্বার হওয়ার অধিকার দিয়েছে। কাজে এই বিষয়গুলো আমার মনে হয় সেভাবে দেখা ঠিক না। এটা বললে তারা ভাববে যে আমি ছাত্রদের সমর্থন করছি না, সমর্থন করছি না। আই এম টকিং অ্যাবাউট দ্য রিয়েলিটি। এবং তারপর যদি আমি আসি যে মির্জা আব্বাস যখন মুক্তি পেলেন 5ই আগস্টের পর, একে একে তাদের মামলার থেকে অব্যাহতি পাইতে থাকলেন, তখন কি বললেন? মির্জা আব্বাস এসে বললেন যে আমাদের পারিবারিক জীবন আমার ভিন্ন করে ফেলেছিল এই বিগত সরকার। আমার ভাই আমেরিকায় মারা গেছে, আমি তাকে দেখতে পারিনি। তার মানে ফলাফলটা কি হলো? 5ই আগস্টের পরেই আপনি এই কথাটা বলতে পারতেছেন। আবার সময়ের ব্যবধানে এই মির্জা আব্বাসী বলতেছেন যে দ্বিতীয় স্বাধীনতা কি, আমি বুঝতে পারলাম না। আমি এখানে একটু দ্বিমত করি। এগুলা রূপক অর্থে দ্বিতীয় স্বাধীনতা মানে কি? এই দেশটা কি 2বার স্বাধীন হয়েছে মানে আরেকটা ভূখণ্ড পেয়েছি? এই ভূখণ্ডটা বড় হয়েছে না ছোট হয়েছে, কোনটা? দ্বিতীয় স্বাধীনতা বলতে স্বৈরাচারকে সরাইছে সেটা বলছে। আমরা যেমন অনেক সময় বলি কঠিন রোগ থেকে যখন আরোগ্য লাভ হয়, মৃত্যুর মুখ থেকে ফেরত আসে, তখন বলে আমরা একটা নতুন জীবন ফেরত পেয়েছি। তার মানে কি আমি মরে গেছিলাম? আমি তো মরে যাইনি। নতুন জীবন ফেরত পাওয়া মানে কি? যেই অর্থ এটা বলা ঠিক একই অর্থে এটা বলা, কাজে এগুলা সঠিক নয়। এরপরে যদি আমরা আসি মাসুম বাচ্চাদের ব্যাপারে, এই আন্দোলনের ব্যাপারে, যাদেরকে হাফিজ সাহেব বলেন যে নাতির বয়সী লোকেরা কথা বললে সহ্য হয় না, সেখানে রিজভী সাহেব 5ই আগস্টের পর বলেছিলেন যে এই মাসুম বাচ্চাদের ত্যাগের বিনিময়ে, তাদের শহীদ হওয়ার বিনিময়ে, তাদের জীবন ত্যাগ করার বিনিময়ে আজকে আমরা মুক্তি পেয়েছি। আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের জন্য দোয়া করছি। এটা বললেন রিজভী। বাবর সাহেব বা বিএনপির 17 বছর মুক্তি পেয়ে উনি 17 বছরের জীবনে তার যে নির্যাতন, তার জন্য তিনি বিচার চাইলেন। অথচ 17 বছরের কোনো স্টেটমেন্ট আমরা তার জেলখানায় বসেও পাইনি। জেলখানায় বসে তো দিতে পারতো, কারণ তার তো স্বপ্ন ছিল না কোনো। এখন ফিরে সেটা বলছেন একটাও অপরাধ ধরছি না আমি, কারেক্ট, কিন্তু বলতে পারছেন কিসের বদৌলতে, সেটা হইলো বিষয়। তারপরে আসি, বিএনপির একটা জরিপ ছিল 1.5 লক্ষ মামলায় 50 লক্ষ আসামি। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ছিল 36টা, আমির খসরু মাহমুদের বিরুদ্ধে মামলা ছিল 35টা, মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা ছিল 75টি, রুহুল কবির রিজভির 135টি, হাবিবুল নবী সোহেলের বিরুদ্ধে মামলা ছিল 450টিরও বেশি, গয়েশ্বর রায়ের বিরুদ্ধে ছিল 39টা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে 109টি মামলা, এবং আমন সাহেবের বিরুদ্ধে 220টি মামলা, আলালের বিরুদ্ধেও লম্বা মামলার খতিয়ান। এই রকম নীরবের বিরুদ্ধে প্রায় কয়েক শতাধিক মামলা ছিল। সেই 5ই আগস্টে নাতিতুল্য ছেলেদের আন্দোলনের বিনিময়ে যখন এগুলা থেকে একে একে 5ই আগস্টের পর থেকে এই মামলার জট থেকে যখন সবাই মুক্তি পেতে থাকলো, তখন তো ন্যাচারালি সেই নাতিদের প্রতি আজও সবার স্নেহ থাকা উচিত। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিয়েলিটি। ইট ডাজ নট মিন যে আমি রাজনীতি বিরোধী, বড় দল বিএনপির বিরোধী, তা না। আমাদের এই জায়গায়, এবং আমি এটা বলার মানে হচ্ছে এই জায়গাটার থেকেই তাদের ভিতরে মার্চ করানো উচিত ছিল। এই ছাত্রদের আন্দোলনকে তখন থেকেই পজিটিভভাবে নিয়ে তাদের সাথে মার্চ করে ফেলা উচিত ছিল, অর্থাৎ বিএনপির ভিতরে তাদেরকে ঢুকিয়ে ফেলা উচিত ছিল, অথবা তাদের কোঅপারেশনের হাত কনস্ট্যান্ট রাখা উচিত ছিল বলে আমি মনে করি। এইবার আসি, এত কিছুর পরেও হঠাৎ করে বলা হচ্ছে বিএনপির বিরুদ্ধে নাকি মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে, সেই 111-এর মতো। কেন? মিডিয়ায় তো আমি দেখেছি যে এই ইউনূস সরকারের কাছে গেছে বহু পত্রিকার সম্পাদক, এবং তারা প্রত্যেকেই নানান ইন্টারভিউ নিছে এবং ইউনূস সম্পর্কে টোটাল নেতিবাচক দিক তারা তুলে ধরেছে। আমি পজিটিভ দিক তুলে ধরেছি এমন আমি পাইনি। তাহলে ইউনূস সাহেব কি মিডিয়া ট্রায়ালে পড়েছেন?
আবার কিছু সাংবাদিক পত্রিকা আছে যারা সরাসরি ইউনূসের বহু কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করতেছেন এবং টক শোতে, ইউটিউবে, ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে এই মানে সরকারের বিরুদ্ধে বলা হচ্ছে। আমিও বলছি যে এই সরকারের বিরুদ্ধে ভিতরে এখন ইসলামী যারা এক্সট্রিমিস্ট তাদের খুব বেশি প্রভাব, সেটা আমি বলেছি। এবং এর কারণে এটা যদি ইসলামী ফোর্স বলতে যেটা, তাদের যদি এক্সট্রিমিস্ট এটার ভিতরে বসবাস করে এবং তারা সামনে আগাইতে থাকে, সেটা আমি সমর্থন করি না। তাহলে মিডিয়া ট্রায়ালে কি ইউনূস সাহেব পড়েছেন? 2 নম্বর, একটা কথা আছে, ইতিমধ্যে বহু পত্রিকা বিএনপি সম্পর্কে লিখেছে, নানান জায়গায় নানান কথা, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি নিয়ে। প্রশ্ন হচ্ছে, এবং শুধু তাই না, এর আগে আরেকটা কথা বলে নি, এই সরকারের বিরুদ্ধে অভিযোগ আছে। কি অভিযোগ? যে মব জাস্টিস চলমান, দিন দুপুরে ডাকাতি, ধর্ষণ, ছিনতাই, দিন দুপুরে গুলশানের বাড়িতে ঢুকে বা লুটপাট, সবই কিন্তু এই সরকারের বিরুদ্ধে নেতিবাচক। এবং এই নেতিবাচক বিষয়গুলা বিএনপির মিডিয়া সেলের আরো হাইলাইট করা উচিত। পাশাপাশি বিএনপির বিরুদ্ধে যদি মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে থাকে, তাদের চাঁদাবাজির প্রসঙ্গে, তাদের সিন্ডিকেটের প্রসঙ্গে, তাদের সম্পর্কে যা বলছে যদি মিথ্যা হয়, তাহলে বিএনপির মিডিয়া সেলটা কোথায়? এখন তাদের অবারিত স্বাধীনতা, এখন তারা সেটার কাউন্টার দিচ্ছে না কেন? মিডিয়া কোথায়? ইউটিউব আছে, সবকিছু আছে। যেটা আমি আওয়ামী লীগের সময় বলতাম যে আওয়ামী লীগ খালি তাদের পক্ষে বলতেছে, মানে আওয়ামী লীগ বলছে মিডিয়া প্রপাগান্ডা ছড়ায়, বিচ্ছিন্নভাবে মিথ্যা কথা বলে আওয়ামী লীগের বিরুদ্ধে। আমি বলতাম আপনাদের ইউটিউব কোথায়? আপনাদের মিডিয়া সেল কোথায়? আপনারা বলতে থাকেন সোশ্যাল মিডিয়া এখন খুব স্ট্রং। আবার একটা জিনিস আমি দেখলাম যে আজকে বিএনপি, জিয়াউর রহমান সাহেব এমন একটা পার্টি এস্টাবলিশ করেন, অসাধারণ। এবং তার যে ব্যক্তিগতভাবে তিনি একজন সৎ মানুষ ছিলেন এবং যেভাবে পার্টিটাকে আগায় নিছেন, উনি ক্ষমতায় থেকে পার্টি করেছেন, মানুষ ভুলেই গেছিল যে উনি ক্ষমতায় থেকে পার্টি করেছেন, কিংস পার্টি। কিন্তু আজকে বিএনপি অহেতুক এই কিংস পার্টি অপবাদ দিতে দিতে, এটা তো ইউনূস সাহেব এখন এটার টপ হন নাই, কিন্তু এই অপবাদ দিতে দিতে তারা এখন বারবার সেইটাকে সামনে নিয়ে আসছে। কি, জিয়াউর রহমান সাহেবও তো আপনার কিংস পার্টি করেছিল, এটার দায় বিএনপির। আমি বিএনপির মতো একটা বড় দলের কাছ থেকে আরো পরিকল্পিত বক্তব্য আশা করি। পাশাপাশি আসি, আমরা নির্বাচনী রোড ম্যাপ নিয়ে বিএনপি কথা বলছে। নির্বাচনী রোড ম্যাপ তো দেওয়া হয়েছে। নির্বাচনী রোড ম্যাপ দেওয়া হয়েছে কিভাবে? অল্প সংস্কার চাইলে ডিসেম্বর 25-এ নির্বাচন, বেশি সংস্কার চাইলে জুন 2026-এ নির্বাচন, আর যদি সংস্কার একেবারেই না চায় তাহলে নির্বাচন দিয়ে চলে যাব। ইউনূস সাহেব এই কথা বলেছেন। যদি তাই হয় তাহলে বিএনপির এখন নৈতিক দায়িত্ব কতটুকু সংস্কার চায় সেটা বলা, এবং বলে সেটা করতে কতক্ষণ, এবং অল্প চাইলে তো যেহেতু ডিসেম্বরে নির্বাচন হবেই। আর যদি নির্বাচন সংস্কার না চায় তাহলে বিএনপি বলবে আমরা সংস্কার চাই না, নির্বাচন দেন। আবার মির্জা আব্বাস কি বলছেন? এই সরকারের কোনো সংস্কার মেনে নেব না। আবার ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ন্যূনতম সংস্কার দিয়ে নির্বাচন। যদি এই যে বিষয়গুলা এটা তো থাকেই, তাহলে যদি সংস্কার না চান, আমি সিম্পল বলতে চাই যে এই সরকার এখনো, ইউনূস সরকারের কারণে এই দেশে যেহেতু এখন পর্যন্ত পলিটিক্যাল সিন আনস্টেবল হচ্ছে না, সুতরাং আমি মনে করি বিএনপির মতো দলের উচিত নৈতিক দায়িত্ব, কোনো সংস্কার যেহেতু তারা করবেন না, চান না, এবং বলছেন এই সংস্কার মানবেন না, সম্প্রতি বলছেন আমরা দেশটা সঠিকভাবে পরিচালিত হোক, আমরা চাই আপনার অনতিবিলম্বে মাঠে নেমে নির্বাচনটা আদায় করুন, মেহেরবানি করে নির্বাচনটা আদায় করুন। আমরা চাই এই দেশে শান্তি ফিরে আসুক। আপনাদের বক্তব্য যেহেতু আপনারা সংস্কার মানবেন না, আপনারা বড় দল এবং আপনাদের ধারণা আপনারা নির্বাচন করলেই ক্ষমতায় যাবেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কাল বিলম্ব করা উচিত নয়। আর যতই বিলম্ব করবেন ততই আমার কাছে মনে হয় যে এই যে মিডিয়া ট্রায়ালের কথা বলছেন, তাতে যে আপনাদের কর্মকাণ্ড তুলে ধরে, এবং ইন্টারেস্টিং ব্যাপার, বিএনপির টপ লেভেলের কাগর কাছ থেকেও আমরা প্রতিবাদ পাই না যে এই সমস্ত নিউজগুলা ভুয়া, এই সিন্ডিকেটের কথা, চাঁদাবাজির কথা, ইভেন বিএনপির ছাত্র দলের 2 গ্রুপের সংঘর্ষে ছাত্র দলের নেতা মারা যাচ্ছে, এগুলা সব ভুয়া, এরকম প্রতিবাদও আমরা দেখি না। অথচ তারা বলছেন মিডিয়া ট্রায়াল। আর আমি ব্যক্তিগতভাবে বর্তমান যে ইলেকট্রনিক মিডিয়া আছে তার 75%ই তো আমি জানি এই বিএনপির মতো দলের পক্ষে, এবং তাদের লোকজনই এখানে বসা আছে। তাহলে মিডিয়া ট্রায়াল এর কেন হচ্ছে, এই কথা কেন আসতেছে? সুতরাং আমি মনে করি এই মিডিয়া ট্রায়ালের অপবাদ দূর করা, ইউনূস সরকার ব্যর্থ সেটাকে দূর করা, এবং সংস্কার যেহেতু মানা হবে না সেটার জন্য আর সংস্কারের দিকে না গিয়ে আমার কাছে মনে হয় বিএনপির আদায় করা উচিত একটা নির্বাচনী রোড ম্যাপ। যদি নির্বাচনী রোড ম্যাপ বলতে ইউনূস সাহেবেরটা মানার কোনো প্রয়োজন নাই, যেহেতু সংস্কার তারা মানবেন না। সুতরাং আমি মনে করি ইমিডিয়েটলি
নির্বাচনের দিকে তাদের ধাবিত হওয়া উচিত এবং সেটা আদায় করা উচিত। আর যদি সেটা না পারেন তাহলে কিন্তু আস্তে আস্তে এই সরকার সেট হয়ে যাবে। আপনাদের নির্বাচনের ক্ষেত্রে আপনারা সময়ের ব্যবধানে হয়তো আরো পিছিয়ে পড়তে পারেন এবং নির্বাচন আদৌ আদায় করতে পারবেন কিনা। কারণ এরকম একটা দুর্বল সরকার, তার কাছ থেকে যদি আন্দোলন করে নির্বাচন নেওয়া না যায়, আরো যত দিন যাবে ইউনূস সাহেব যদি আপনার কথা নড়চড় করে রাজনীতিবিদদের মতো যদি ইউনূস সাহেবও তা করতে থাকে, আপনাদের জন্য কিন্তু আরো আরো সময় ক্ষেপণ হতে পারে এবং নির্বাচন আপনাদের জন্য আরো অনিশ্চিত হয়ে যেতে পারে। আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, নির্বাচন আদায় করুন, নয়তো সামনে আপনাদের নির্বাচন পাওয়াটা খুবই জটিল হয়ে যাবে বলে আমার কাছে মনে হয়। মির্জাকে বাসটা দিয়ে পারছি না আজকে। নির্বাচন বন্ধ করেন। স্টপ দিস বারবেরিজম, স্টপ ইট নাও। নির্বাচন নির্বাচন নির্বাচন। ওয়াই নির্বাচন? প্রত্যেক দিন বিরক্ত করা, অসভ্য, বর্বর। দেখছেন না আমাদের ইকোনমি ইজ ডেড? ডোন্ট ইউ সি? Economy is finished. No blood, no oxygen, nothing. It's all finished economy. After নির্বাচন, আপনি কি মানুষ নাকি অমানুষ নাকি আপনি কি? I don't understand. At a minimum feelings, minimum একটা আক্কেল থাকতে হয়, minimum observation brain থাকতে হয়। নির্বাচন চান যখন আমাদের দেশের ইকোনমি ইজ ডেড, ব্রেন ডেড, there's no money, there's no blood, there's no oxygen, there's nothing. প্রত্যেকটা ব্যাংক, প্রত্যেকটা সিচুয়েশন is so dark, so bad, ব্যাংকগুলা, there's no money, no liquidity, no dollar, no business. They stayed by Hasina for 16 years. আর আপনার নির্বাচন এর চাইতে জঘন্য, এর চাইতে বর্বর আবর্জনা আর হয় না। মির্জা ফখরুল, স্টপ টকিং নির্বাচন। আর একবার বলবেন না। আওয়ার ইকোনমি ইজ ডেঞ্জার, ইজ রেড, ইজ ডাইং রাইট নাও। ইকোনমি ইজ ফিনিশ। 16টা বছর আমাদের দেশকে লুট করা হয়েছে, খেয়ে ফেলা হয়েছে। 95% of blood is gone. একজন মানুষের শরীরে 5 লিটার রক্ত থাকে। 16 বছরে 95% of blood from the economy is gone. পাচার হয়েছে। আর আপনি চান নির্বাচন? আপনি মানুষ? আপনি কি লজ্জা করে না? লজ্জা করে না? রাজনীতি করেন? এর নাম রাজনীতি না, এর নাম অ্যাবসলিউট সন্ত্রাস। আপনার সন্ত্রাস, আপনার মাফিয়া, আপনার গডফাদার, আপনার এক্সট্রিম। দেখছেন না? চোখে ছানি পড়ছে না? কানা না অন্ধ নাকি কি আপনারা? পুরো দেশ নাকাল অচল। The economy is bleeding so much. There is no blood, no money, no food, no fuel, no dollar. আর আপনি চান হানিমুন, নির্বাচন, ফুর্তি করতে চান, ভ্যাকেশন চান। যত সব বর্বর, অসভ্য, নোংরা, মির্জাফর, দানব, বাটপাট, ফেরাউন, শত্রু। ইয়েস, ইউ আর এনিমি টু দ্য স্টেট। যখন দেখছেন আমার দেশে ব্রেন ডেড লাইক সিচুয়েশন, ইকোনমি ইজ অন এ লাইফ সাপোর্ট। প্রত্যেক দিন নিউজ আসছে ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক। মির্জা সাহেব, let me caution you, let me stop you, let me make a full stop on your mouth, on your dirty mouth. Stop now, নির্বাচন। প্রত্যেক দিন সেন্ট্রাল ব্যাংক ব্রিফ করছে on the monetary situation, on the dollar, on the bank liquidity crisis. আর আপনি চান
হানিমুন? আপনি কোন পার্টি, রাজনীতিবিদ? না, আপনার সন্ত্রাস, আপনার পলিটিক্যাল এক্সট্রিমিজম। কোন সুস্থ লোক, কোন দেশপ্রেমিক, কোন পলিটিশিয়ান, এ পার্সন উইথ হাইজেনিক ব্রেইন কখনোই এই কথা বলবে না যখন প্রত্যেকদিন সেন্ট্রাল ব্যাংক থেকে আমাদেরকে ওয়ার্ন করা হচ্ছে আমাদের লিকুইডিটি ক্রাইসিস, মনিটারি ক্রাইসিস, ডলার ক্রাইসিস, ট্রেড ক্রাইসিস, এভরিডে ফুড ফুয়েল ক্রাইসিস। আমার দেশের মানুষের কি অবস্থা দেখছেন আপনারা? ঘরে ঘরে অভাব, ঘরে ঘরে মানুষ বেকার, ঘরে ঘরে অসুস্থ, ঘরে ঘরে মানুষ হতাশ। আর আপনি চান হানিমুন, ফুর্তি? মির্জা ফখরুল, আপনাকে আমি ওয়ার্ন করছি আবারও, স্টপ টকিং নির্বাচন। আর একটা বার আপনি নির্বাচন কথা বলবেন না। আমাদের monetary system has been drained out by Sheikh Hasina and all the doshers, including BNP. আপনারা দুই দানব মিলেমিশে ইন কোঅপারেশন, ইন 2-in-1 বিএনপি আওয়ামী লীগ মিলে দি ইকোনমিক ফাউন্ডেশন ডিস্ট্রয় করেছে। আর আপনি চান নির্বাচন আজকেই? এত ফুর্তি? নিউজ দেখেন না, পত্রিকা পড়েন না, এই মনসুর কি বলে শোনেন না ব্যাংক নিয়ে? there is no money in the market, in the bank, anywhere. ফাজিল যত সব, আপনি একটা ফাজিল। এই মনসুর প্রত্যেকদিন বিপ করছে, শুনছি, দেখছি, পড়ছি এবং উদ্বিগ্ন। উই আর ভেরি ভেরি কনসার্ন অ্যাবাউট দ্য স্টেট অফ দ্য ইকোনমি ইন মাই ল্যান্ড। আমার দেশে কোনো টাকা নাই, পয়সা নাই, ডলার নাই, ফুড নাই, ফুয়েল নাই। আমার ক্রাইসিস এভরিওয়ার, ঘরে ঘরে মানুষ ঝুঁকিপূর্ণ মানুষ। দে ক্যান হ্যাভ এ ভেরি ডাউন টার্ন অন দেয়ার ইকোনমি, অন দেয়ার হেলথ, অন দেয়ার এভরিথিং দ্যাট ইজ এ ভেরি রিস্কি অ্যাকর্ডিং টু এইচ মনসুর। কতগুলা ব্যাংক ড্রাইড আপ, কতগুলা ব্যাংক রেড, কতগুলা ব্যাংক ইয়েলো, কতগুলা ব্যাংক maybe gone, and that man is printing money every day. টাকা প্রিন্ট করছে, করে তাকে সাপ্লাই করছে। আর আপনি চান নির্বাচন? যত সব নির্বাচন চান যখন আমার দেশে সেন্ট্রাল ব্যাংক সাফোকেটিং ইন দি লাইফ সাপোর্ট, এইচ মনসুর টাকা প্রিন্ট করছে সাপ্লাই দেওয়ার জন্য, ব্যাংকগুলাকে বাঁচিয়ে রাখার জন্য, ব্যাংকগুলাকে যেন এগুলাকে যেন ক্লোজ করতে না হয়। রেড, ইয়েলো, ব্যাড ব্যাড ব্যাড, আমার দেশের সমস্ত সিস্টেম কোলাপস করে গেছে বিকজ অফ ইউ গাইস। ইউ রেসপন্সিবল ফর ইকুয়ালি উইথ হাসিনা। বিএনপি আওয়ামী লীগ একসঙ্গে মিলে লুটপাট করেছে গত 16 বছর না, গত 34 বছর। এবং আমি আপনাকে ওয়ার্ন করছি, ডু নট টক নির্বাচন, স্টপ টকিং নির্বাচন। নাও ইউ হ্যাভ টু স্টপ, ডু নট মুভ ফরওয়ার্ড। আমি ওয়ার্ন করলাম বিকজ আই আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেনিং ইন দ্য কান্ট্রি। ব্যাংকে কোনো ডলার নেই, ব্যবসা নাই, চাকরি নাই, ইনফ্লেশন টু হাই, টাকার দাম, ডলারের দাম, ইটস ইউনিভার্স, ইটস রিভার্স, আপসাইড ডাউন ইকোনমি। একজন মানুষ 5 লিটার রক্ত লাগে তার শরীরে এভরিডে। আমার দেশে প্রত্যেক দিন যে রক্ত লাগে, অক্সিজেন লাগে, ইজ গন, ইজ ফিনিশ। 95% has been taken out by Esalam, by Darvesh, all these guns. আর আপনি চান হানিমুন? এটা হানিমুনের সময়, এটা বিয়ের সময়, এটা বাসরাতের সময়, এটা ফুর্তি করার সময়, এটা সুশ্রীর সময়, যৌন বিনোদনের সময়। ইট ইজ ইকুয়াল টু যৌন বিনোদন। আপনি যে কথা বলছেন, এট দ্য টাইম অফ ইকোনমিক ক্রাইসিস, ডাউন টার্ন ইকোনমি, যৌন বিনোদনের সমান। 18 কোটি মানুষ ইজ ইন ট্রাবল because there is no liquidity in the country. No money coming, no production, nothing. We have nothing. আমাদের কোনো এক্সপোর্ট নাই, রিজার্ভ নাই, লিকুইডিটি নাই। ব্যাংকগুলো সব সাফার করছে বিকজ অফ দ্য লিকুইডিটি ক্রাইসিস। আমার কোনো ইনকাম নাই, আমার কোনো আর্নিং নাই, আমার কোনো ট্রেড নাই, কমার্স নাই, ডলার নাই, কিচ্ছু নাই, আমার কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই।
আপনার নির্বাচন কত বড় আপনার মির্জাফর, এর enemy to the state and people. You're not a politician, you're not, you don't understand anything. যদি বুঝতেন তাহলে পরে বলতেন নির্বাচনের কথা। যদি নির্বাচন বুঝতেন, পলিটিক্স বুঝতেন, যদি রাজনীতি আপনারা ইফ ইউ রিয়েলি পলিটিক্যাল পার্টি, তাইলে পরে কোন সময় নির্বাচনের কথা বলে মুখেও আনতেন না। আগে বলতেন সংস্কার, সবার আগে বলতেন উই নিড at least 10 years minimum to rebuild the economy from the top to bottom, from bottom and up. To rebuild the economy from the bottom and up, to fix the bottomless basket in the economy. Let me tell you, Mr. Fokul, you're not a politician. You're not a political party. It's সন্ত্রাস, এটা ত্রাস। যে ভাষায় কথা বলেন, যে ভাষায় আলোচনা করেন, থ্রেট করেন, হুমকি দেন, আমি ওয়ার্ন করছি আপনাকে, ডু নট ডিমান্ড ইলেকশন। উই নিড 10 years to rebuild our economy. 10 বছর সংস্কার করতে হবে। উই নিড এ টাইম, এ স্পেস ফর টু রিবিল্ড আওয়ার নেশন ইকোনমিক্যালি ফ্রম দ্য বটম আপ। সবকিছু ধ্বংস হয়ে গেছে 16 বছরে না, 34 বছরে। 91 থেকে 24 পর্যন্ত বিএনপি আওয়ামী লীগ নামের মাফিয়াদের দল, সন্ত্রাসের দল, গডমাদার, গডফাদার, গডচিদের দল, এরা 34 দেশটাকে খেয়ে ফেলছে। ইকোনমিকে তারা একদম পুরোপুরি বটল বাস্কেট করে দিয়েছে। দের ইজ নাথিং লেফট। ঋণ করে দেশ চলে, প্রবাসী আয়ের দেশ চলে, রেমিটেন্সে চলে, দানে চলে, ডোনেশনে চলে, ভিক্ষায় চলে, আইএমএফে চলে, বিশ্ব ব্যাংকের টাকা চলে, ঋণের টাকা চলে। আমাদের টাকা নাই। আর আপনি আছেন মহানন্দে, নির্বাচন চান। স্টপ ইট নাও। উই নিড 10 years to rebuild our economic foundation, roads and highways for the economy, the blood, the oxygen, the medicine, the treatment, the doctor, the specialist, the surgeon, the ICU, সব আমাদেরকে 10টা বছর ফিট করতে হবে, ফিক্স করতে না, তার আগে কোনো নির্বাচন হবে না। At the least we need 10 years to rebuild our economy first. সবার আগে সংস্কার করতে হবে 10 বছর। সবার আগে সংস্কার করতে হবে to fix the bottomless basket, this bleeding for 34 years because of the BNP and Army League, the mafia সন্ত্রাসী দল যারা লুটপাট দেশে শেষ করেছে। তারপরে আমরা 10 বছর পরে যাব আরেকটা সংস্কারে, 2 বছর। We need total 12 years to build or fix all the crisis in the nation. আমি বলছি তো 12 বছরে কবে হবে না। 12 বছর গিয়ে ঘুমান। 12 বছর do not talk anything about নির্বাচন। Let's cooperate, let's rebuild the nation economically, politically, socially, judicially, philosophically. You can name it. You can go on and on and on and on and on. But no নির্বাচন. Do not talk about নির্বাচনের বয়ান বন্ধ করেন। এটা বন্ধ করতে হবে। 2টা বছর আমরা এক্সট্রা পলিটিক্যাল রিফরমেশনে যাব, রাজনৈতিক বন্দোবস্ত ফিক্স করব 2 বছর। To block all the Asalam, all the Giyasar Mamun, all the Salman Rahman, all the পাচারকারী লুটেরা যারা 34 বছর এই দেশে হা ভবন, আয়না ভবন, যা 34 বছর দেশের এসালম, দরবেশ, গিয়াসউদ্দিন আল মামুন, তারেক রহমান, কোকো রহমান, হারিস চৌধুরী, মিস্টার বাবর, পিন্টু, মন্টু, ঝন্টু, ফালতু, ফালু, টালু, টালু সবগুলাকে ব্লক করার জন্য 2 বছর আমার লাগবে, যেন আর কোনোদিন আর কোনো
গিয়াস মামুন, কোন এস আলম আমাদের পলিটিক্যাল সিস্টেম ম্যানিপুলেট করে আর কোন টাকা পাচার করতে না পারে সেটা ব্লক করার জন্য আমরা 2 বছর আমাদের পলিটিক্যাল সিস্টেমকে রিবিল করবো ইন এ ওয়ে সো দ্যাট দে ক্যানট নেভার বিকাম এস আলম অর গিয়াস মামুন। এত একটা সুন্দর আনন্দময় ঈদ উপহার দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে কিছু বলবেন কিনা? Of course, he's our asset of our society and country. এটা ভুলে গেলে চলবে না। উনি আমাদের অ্যাসেট, আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ ভাই। ডক্টর ইউনূস শুধু উনি আমাদের এই সাবকন্টিনেন্টের একটা অ্যাসেট, অফকোর্স। সেক্ষেত্রে তো ওনার শুনেন, এরা মানুষের বিতর্ক থাকতেই পারে, সব ধরনের বিতর্ক থাকতে, তারপরে বিতর্কের ঊর্ধ্বে আমি মনে করি হ্যাঁ উপযুক্ত পারসন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার বয়সে আপনি এরকম একটি আনন্দময় ঈদ কখনো পেয়েছেন কিনা? না না, এটা ইজ ফার্স্ট। আচ্ছা, আপনার অনুভূতি বলেন, কেমন লাগছে আসলে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে এখানে এসে আমার। আর এই যে একটা আনন্দময় একটা ঈদ উপহার দিয়েছে ডক্টর ইউনূস, তার সম্পর্কে কিছু বলবেন কিনা? হ্যাঁ, সে অবশ্যই ভালো। শুধু এইটুকুই শেষ? হ্যাঁ, কি বলবো, সে আমাদের দেশের জন্য ইনশাআল্লাহ আরো ভালো কিছু করবে এই কামনা করি। আচ্ছা, আপনি কি নির্বাচন আগে চাচ্ছেন না সংস্কার আগে চাচ্ছেন? সংস্কার আগে চাচ্ছি। কারণ কি? কারণ আমাদের দেশের এখনো কিছু কিছু ক্ষেত্রে সিন্ডিকেট আছে, সো এটা আগে আমাদের সংস্কার করা উচিত, পরে নির্বাচন হোক। কারণ নির্বাচন হলেই যে সবকিছু উন্নতি হয়ে যাবে এরকম কিছু না। ডক্টর ইউনূস হচ্ছে আমাদের দেশের একজন গুণী ব্যক্তি, আর গুণী মানুষ যেখানে হাত দিবে সেখানে স্বর্ণ ফলাবে, এটা স্বাভাবিক। আমরা এই জন্য এইবারের যে এত সুন্দর ঈদ ব্যবস্থা, রাস্তায় কোনো যানজট নাই, দেশে মানুষ সুন্দরভাবে ঘুরতেছে ফিরতেছে, খুব আনন্দে আছি আলহামদুলিল্লাহ। এবং আমরা ওনার জন্য দোয়া করি, এবং আমরা ভবিষ্যতে আমরা এরকম রাষ্ট্রনায়ক চাই, এইরকম রাষ্ট্রনায়ক আমাদের দরকার। আমরা এরকম রাষ্ট্রনায়ক চাই যারা জনগণের মন বুঝবে। ডক্টর ইউনূস আমাদের মন বুঝছে। এই রোজার মাস আমরা আলহামদুলিল্লাহ খুব স্বস্তিতে ইফতার, সেহরি এবং আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল না, আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে সিয়াম পালন করেছি এবং বর্তমানে আজকে ঈদ পালন করতেছি। ওই যে প্রথমে বললাম আমার বয়স আলহামদুলিল্লাহ 30 চলতেছে, তো এইরকম ঈদ আমি দেখিনি কখনো, সবাই মিলে একসাথে ঈদ করা। আপনি কি সংস্কার আগে চান না নির্বাচন আগে চান? আগে সংস্কার পরে নির্বাচন। কেন আগে সংস্কার চাচ্ছেন? সংস্কার হচ্ছে এটা আমাদের জনগণের নৈতিক অধিকার। কারণ প্রতিবার কেউ না কেউ আসে, শুধু নামের পরিবর্তন হয়, খাদক একই থাকে। কেউ পুকুর ভরাট করে, কেউ পুকুর খালি করে। তো ভরাট করুক খালি করুক, ওই ধরনের লোক আমাদের দরকার নাই। আমাদের লোক দরকার যারা আমাদের পেটের চিন্তা করবে, জনগণের উন্নতির চিন্তা করবে, এরকম লোক দরকার। এর জন্য সংস্কারের প্রয়োজন। যত সময় লাগে, এতে যত সময় লাগুক, তারপরে নির্বাচন। আচ্ছা, কি কি খাচ্ছেন এখানে? আপনাদেরকে কি কি দিয়ে আপ্যায়ন করা হলো? আলহামদুলিল্লাহ এখানে সেমাই আছে, মিষ্টি আছে, বাতাসা আছে, খুবই সুন্দর। ডক্টর ইউনূস সম্পর্কে কিছু বলবেন কিনা? জি, ওনার তো তুলনা নেই। উনি তো ডক্টর ইউনূসের কথা আর কি বলবো, ইউনূস স্যারের কথা। জি, সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? আমি আগে সংস্কার চাচ্ছি। কারণটা? কারণ দেশের যে অবস্থা, মানে আমার কাছে মনে হচ্ছে যে আগে সংস্কার চাওয়া মানে ঠিক হওয়া দরকার। সংস্কার না হলে জীবন দিয়ে লাভ হবে না না না, দরকার নেই। আগে সংস্কার হওয়া দরকার। দেশ আগে ঠিক, যে হারে দর্শন হচ্ছে, যে হারে আপনার ছিনতাই, চুরি, ডাকাতি, হ্যাঁ এগুলো হচ্ছে, আমি চাচ্ছি এগুলো ঠিক হোক, তারপরে যে নির্বাচন হবে। হ্যাঁ, যে আসে সে আমাদের জন্য ভালো কিছু করবে, তার কাছে এতটুকু আমাদের চাওয়া পাওয়া। মানে যতদিন সংস্কার না হবে ততদিন পর্যন্ত ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, এটা চান কিনা? হ্যাঁ। সেটা কি আপনি কি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচনটা আগে চাচ্ছেন? আগে সংস্কার চাচ্ছি, কারণ আমরা ছাত্র সমাজরা এই নির্বাচনের জন্য আমরা আসলে জীবন দেয়নি, ঠিক আছে? তো আমরা সংস্কার চাই এবং এটাই আমার আহ্বান থাকবে। যেই সংস্কারের জন্য আপনারা জীবন দিয়েছেন, সেই সংস্কারের যদি না হয় তাহলে জীবন দিয়ে লাভ কি, এটাই বলতে চাচ্ছেন? জি 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 জি, অবশ্যই ওনাকে ধন্যবাদ যে আসলে দেশের ক্লান্তি গেলে ওনার মতো একজন লোক, বিজ্ঞ লোক আমাদের দেশের হাল ধরেছেন। এই কারণে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এত সুন্দর ঈদ উপহার দেওয়ার জন্য অবশ্যই ওনার ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং দেশের যে ক্লান্তি মুভমেন্ট, এই মুভমেন্ট উনি আসলেই অনেক ভালোভাবে কাটিয়ে উঠতে সক্ষম হবে, সবাই যদি সহযোগিতা করেন। থ্যাংক ইউ।
অবশ্যই তিনি একজন নোবেল প্রাপ্ত বিজয়ী একজন উন্নত ব্যক্তি। ওনার কথা মানে ভাষায় প্রকাশ করার মতো না। উনি মানে এইবার যেভাবে ঈদ উদযাপন করছে মানে আমি আজ পর্যন্ত দেখিনি। আচ্ছা, আপনিও কি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? সংস্কার অবশ্যই, কারণ দেশের যে অবস্থা আগে সংস্কারটাই হওয়া উচিত। ডক্টর ইউনূসকে কিছু বলবেন কিনা? Of course, he is our asset of our society and country. এটা ভুলে গেলে চলবে না। উনি আমাদের অ্যাসেট, আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ ভাই। ডক্টর ইউনূস শুধু উনি আমাদের এই সাবকন্টিনেন্টের একটা অ্যাসেট, অফকোর্স। সেক্ষেত্রে তো ওনার শুনেন, এরা মানুষের বিতর্ক থাকতেই পারে, সব ধরনের বিতর্ক থাকতে, তারপরে বিতর্কের ঊর্ধ্বে আমি মনে করি হ্যাঁ উপযুক্ত পারছেন। আপনি কি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? না, এটা তো একটা পলিটিক্যাল ইস্যু। সংস্কার এটা তো পলিটিক্যাল দলগুলো ওনারা এটা নির্ধারণ করবেন। দেশের জনগণ হিসেবে ধরেন হ্যাঁ দুটোই থাকবে। মানে সংস্কার অবশ্যই তো টাইমিং এর ব্যাপার। এটা তো একটা জিনিসের এটা একটা টাইমিং লাগবে, সময়। এত সময় তো ভাই আমাদের এখানে ইয়ে করা সম্ভব না। আমরা একটা নির্বাচন করি, নির্বাচন করার পরে তারপরে আপনি যা করেন অসুবিধা নেই, সংস্কার করেন, চেঞ্জ করেন, যা কিছু করেন। কিন্তু এখন যদি আপনি সংস্কার করতে চান 5 বছর লাগবে। তো এই 5 ইয়ার্স তো নট ইয়েট। এইবার আমি একটা প্রশ্ন করি, যেই ছেলেরা জীবন দিয়েছে 2000-এর কাছাকাছি, এরা তো সংস্কারের জন্য জীবন দিয়েছে, তাহলে আপনারা সংস্কার না করে নির্বাচনে যেতে চাচ্ছেন। নির্বাচনী দল গিয়ে কি সংস্কারটা করবে বলে আপনি মনে করেন? আমি আপনাকে একটা কথা বলি, যে ছেলেরা জীবন দিয়েছেন বা যারা এটা, আই রেসপেক্ট দেম, কোনো সন্দেহ নাই। এবং যারা এটার উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু যে পয়েন্ট আমরা এখন মুখোমুখি হয়েছি, এটা তো জনগণের ব্যাপার ভাই। এটা তো মানুষের মতামতের ব্যাপার, তাই না? এটা মতামতকে ব্যতি রেখে তো আপনি কিছু করতে পারবেন না, তাইলে ডিক্টেটরশিপ হয়ে গেল। আপনি যদি এখন মানুষের জনগণের মতামতের বাইরে জোর করে যদি করতে চান, ডিক্টেটরশিপ। এটা আমরা চাই নাই, চাইবও না ভাই। বাঙালির স্বাধীন চেতা, স্বাধীনতা পেয়েছে, স্বাধীনতা থাকবে। হ্যাঁ এটাই। কেমন লাগছে এবারের ঈদ? ভালো। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বয়সে আপনি কি এরকম কখনো আনন্দময় ঈদ পেয়েছেন কিনা? না, আলহামদুলিল্লাহ এবারকার ঈদ আগের তুলনায় ছোটবেলার ঈদ তো অবশ্যই আনন্দময় ছিল। কারণ আপনি যদি রাজনৈতিকভাবে বিবেচনা করলে মোস্ট অফ দা মানে আওয়ামী লীগের আমলের সাথে ডক্টর ইউনূসের আমলে ঈদ উদযাপন এবং রমজানের যে স্বস্তির কথা বললো এর আগের ভদ্রলোক, রমজানে আসলে সবাই অনেক বেশি স্বস্তিতে ছিল। পেঁয়াজের কেজি 20 টাকা ছিল, যেটা 120 টাকার নিচে দেখি নেই। আলুর কেজি কম এবং মানে তরিতরকারি সব কিছুই কম, যেটাই বলেন না কেন মানে সব দিক থেকেই। এবং এই যে গাড়ি ভাড়ার ন্যায্য মূল্যটার কথা বলেন, সবাই স্বস্তি মতো ঈদ করতে পারছে। মানে এই তুলনায় আসলে অন্যান্য দিনের তুলনায় মানে আগামী রাজনৈতিক যে নেতৃত্ববৃন্দ ছিল, রাজনৈতিক নেতৃত্ববৃন্দের চাইতে আমার মনে হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশ অনেক ভালো চলতেছে, এগিয়ে চলতেছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি ডক্টর ইউনূস সম্পর্কে তো অনেক কথাই বললেন, আর একটা হচ্ছে যে আপনি কি নির্বাচন আগে চাচ্ছেন না সংস্কার আগে চাচ্ছেন? এই বিষয়ে আমার জ্ঞান খুবই সীমিত। আমি যেহেতু রাজনৈতিক অত বড় ব্যক্তিত্ব না, এটা ওনারাই বলতে পারবে। তবে আমার মনে হয় এই সরকারকে আরো কিছুদিন অন্তত কন্টিনিউ করা উচিত, সংস্কার করার জন্য বা নির্বাচনটাকে আরো ভালো সুস্থভাবে করার জন্য। যেন সর্বোপরি নির্বাচনিক ব্যবস্থা যেটা হলো নির্বাচন কমিশন, সেটা একটা আছে। তা বাদেও যেটা হচ্ছে বিচার বিভাগ, মানে বাংলাদেশের যে বড় বড় স্তম্ভগুলি, আইন বিভাগ, বিচার বিভাগ বলেন, আপনি যে শিক্ষকদের আন্দোলনই বলেন বা যেখানেই যাবেন সেখানে দলাদলি, এই দলাদলিগুলো যেন না থাকে। জাতির যেই বড় বড় স্তম্ভগুলি, ধরেন ভার্সিটি টিচার বলেন, বিচার বিভাগকে বলেন, এইগুলি যেন সংস্কার হয়, এগুলি যেন কোনো দলের না থাকে, এগুলি যেন সর্বোপরি মানে সবার হয়। এই জিনিসটাই সবচেয়ে আগে প্রয়োজন। তারপরে নির্বাচন হোক, দেশ চলুক, এটা আশা করি ইনশাআল্লাহ।